বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আরজিকর কাণ্ডের যে গত 14 তারিখ থেকে 14ই আগস্ট মাঝরাত থেকে যে মহিলাদের পদ দখলের যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াই দিন দিন উত্তরোত্তর বেড়েছে এবং এই লড়াই এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা দেখেছিলাম এ রাজ্যে যারা বিদ্বজ্জন বা সমাজের বিভিন্ন স্তরের যে মানুষ, তারা এতদিন যে একটা চুপ করে থাকতেন, কিছু বলতে গেলে তাদের যে একটা কোথাও যেন তারা আটকে যেতেন, সেই বা কোথাও একটা ভয় পেতেন, সেই জায়গাটা থেকে তারা যেন আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে আসছেন। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ, আইনজীবী থেকে শুরু করে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, মানে কারা কেউ বাদ নেই। চিকিৎসকরা তো আছেন, তারা তো আন্দোলনের মধ্যেই আছেন। এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে জাস্টিস চাই, আরজিকর কাণ্ডে জাস্টিস চাই দাবিতে পথে নেমেছেন এবং সেটা চলছে প্রতিদিন। কোথাও না কোথাও এই আন্দোলন কিন্তু চলছে, প্রতিবাদ আন্দোলন চলছে। এই জাস্টিস চায়ের পেছনে একটি বিষয়, সেটি হচ্ছে যে যেভাবে এই আরজিকর কাণ্ডে তথ্য লোপাট করার, অর্থাৎ বিভিন্ন রকম যে হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর যেভাবে যে নজরদারি থাকা, যে দায়িত্ব নিয়ে যে পুরো জিনিসটাকে তদন্ত করার প্রয়োজন ছিল, সেটা কিন্তু গাফিলতির অভিযোগ উঠেছে। শুধু এটা আমাদের প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। পুলিশের ভূমিকা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, কেন দেরিতে এফআইআর হলো, কেন তথ্য লোপাট করার জন্য এই এই ব্যবস্থাগুলো কি করা হলো, নানা প্রশ্ন। এবং সেই মামলা এখনো চলছে। আগামী 5ই সেপ্টেম্বর সে মামলা শুনানি হবে। তার মধ্যে আমরা দেখলাম যে অরাজনৈতিক বললেও কোথাও একটা রাজনৈতিক বিষয় ছিল। গত 27-এ যে ছাত্র সমাজের ব্যানারে যে নবান্ন অভিযান হলো, সেখানে যে ধুন্ধুমার কাণ্ড ঘটলো, সেটাও কিন্তু মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। সেখানেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকেই পথে নেমেছিলেন। শুধু যে কোনো রাজনৈতিক দলের লোক ছিলেন তা নয়, অনেক সাধারণ মানুষকেও কিন্তু দেখা গেছিল যারা কিন্তু ওই নবান্ন অভিযানে গেছিলেন। এবং সরকারও যে ব্যবস্থা নিয়েছে, এই বাংলায় কোনো আন্দোলনের ক্ষেত্রে এরকম ভাবে মানে একটা দুর্গ তৈরি করা, সেটা কিন্তু হয়নি। এবং অতি তাৎপর্যপূর্ণ তার পরের দিন ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন, নানা রকম কথা বলেছেন। তিনি বিরোধী রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলছেন, কিন্তু তিনি কখনোই বললেন না ওই 14 তারিখ অর্থাৎ স্বাধীনতার মধ্যরাত্রে যে মোমবাতি মিছিল, যে মহিলারা পথে নেমেছিল, তিনি তাদের কথা কিছু বললেন না। তিনি বললেন না যে সুপ্রিম কোর্ট যে যেভাবে এইটাকে ভৎসনা করেছে, তিনি তার কোনো উত্তর দিলেন না। কিন্তু তিনি কি বললেন, তিনি একটি হুঁশিয়ারি দিলেন, এবং যে হুঁশিয়ারি আগামী দিনে এই আন্দোলনকে কোথায় নিয়ে যেতে পারে এবং এই আন্দোলনের ভবিষ্যৎ কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। রাজাদা, আমরা যেটা প্রশ্ন যে এই যে আমরা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, যে আন্দোলনটা ছিল একটা জমি রক্ষা কমিটির আন্দোলন, ভূমি রক্ষা কমিটির আন্দোলন, এবং সেই আন্দোলনটা কিন্তু অরাজনৈতিক আন্দোলন ছিল। তারপরে ধীরে ধীরে সেই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনের রূপ পায়। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে আন্দোলনের রাশ নিজের কাছে নেন এবং তার থেকে ওই 2006-2007 সালে যে একটা একটা পরিবর্তনের যে হাওয়া, সেই পরিবর্তনের হাওয়ায় 2008 সালে লোকসভা নির্বাচন এবং 2011 সালে বিধানসভা নির্বাচনে সরকারের পরিবর্তন আমরা দেখেছিলাম। ঠিক তেমনি 13 বছর সরকারে থাকার পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে মানুষের যে একটা বিরূপ প্রতিক্রিয়া, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে, বিশেষ করে এই আরজিকর কাণ্ড নিয়ে। এবং যেটা মানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছেন। এবং আমরা দেখছি যে কোথাও মোমবাতি মিছিল থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ, মানে সাধারণ মানুষ নামার পরে
শিক্ষক শিক্ষিকা তো বটেই, ছাত্রছাত্রীরা, এরপরে দেখেছি যে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী, মানে চিকিৎসকরা তো রয়েছেন, মানে সমস্ত স্তরের মানুষরা কিন্তু একটা প্রতিবাদে নেমেছেন, এবং সেখানে একটাই কথা যে বিচার চাই। আর এই বিচারের মূলে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে তথ্য লোপাট। তথ্য যে লোপাট হয়েছে সরকারের বিরুদ্ধে, এটাই হচ্ছে সব থেকে বড় অভিযোগ এবং এরই প্রতিবাদ। তো এই প্রতিবাদ আন্দোলনটা আগামী দিনে এর ভবিষ্যৎটা কি বলে আপনি মনে করছেন? প্রত্যেক সরকারের যখন বেশি দিন ক্ষমতায় থাকে তখন তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়। প্রতিষ্ঠান বিরোধী হওয়া কিছুদিন থাকলেই, কেন নানান মানুষের যা এক্সপেকটেশন সেটা যখন ফুলফিলড হয় না, তখন সেটা কিন্তু নানান ভাবে সেটা সেই যে তাদের যে যন্ত্রণা বা দুঃখ বা এগুলো নানান ফর্মে দরকার পড়ে। যে কোনো ঘটনা থেকেই সেটা সেই বিদ্রোহটা বা সরকারের বিরোধিতাটা নানান জায়গায় যেতে পারে। বামফ্রন্ট 34 বছর ছিল, মানে 34 বছর নানান আন্দোলন ঘটেছে। 21শে জুলাই একটা বড় ব্যাপার ছিল, কিন্তু সেখানে গুলি চলেছিল আমরা জানি। এরকম অনেক লোক মারা গিয়েছিল, 11-12 জন 13 জন মারা গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটা কেউ ধরে রাখতে পারিনি। এটা একটা, তার ফলে বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে সে আন্দোলন ধুমায়িত হয়নি এবং সরকারের পতনের কথা কেউ ভাবেনি। সেভাবে হয়তো বিকল্প তখন মানুষ দেখেনি। এবং এরপরে অনেকগুলো আন্দোলন এখন সে বলে শেষ করা যাবে না। হুম। এখন তৃণমূল সরকার রয়েছে, এদেরও বিরুদ্ধে এরা জনগণের ভোটে এসে মানুষের পরিপূর্ণ আশীর্বাদ নিয়ে এসেছে। কিন্তু নানান এদের কাজকর্মের ত্রুটি থাকাতে বা মানুষ মনে করছে তাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, তখন নানান ভাবেই দেখা যাচ্ছে যে মানুষের ক্ষোভ বিক্ষোভটা নানান ভাবেই সেটা মানে মানুষ প্রকাশ করার চেষ্টা করছে। এবং সব সময় যে সাধারণ মানুষ তো মানে অর্গানাইজড নয়, এবং সাধারণ মানুষকে পথে নামাতে গেলে সাধারণ অনেক সময় লাগে। মানুষ খুব, বাঙালিরা এমনিতেই খুব মানে খাবো দাবো ঘুমোবো এরকম একটা তাদের চিন্তা ভাবনা। হুম। তাদেরকে জাগরণ ঘটানো তাদের, মানে এটা মানে রবীন্দ্রনাথ বিভিন্ন লেখা যদি পড়েন বিভিন্ন ভাবে উনি কিন্তু বলছেন জাগো, আর কবে জাগবে। হ্যাঁ, যাই হোক, সেই প্রশ্নটা এখন নয়। তো সহজ ব্যাপার নয়। কিন্তু এই সরকারের বিরুদ্ধে নানান সময় ক্ষোভ এটেছে, নানান ধরনের দুর্নীতি যেগুলো আমরা কোনোদিন শুনিনি বা অন্য কোনো সরকার সম্বন্ধে শোনা যায়, সেগুলো একের পর এক শোনা গেছে। চাকরি খুব অসুবিধার মধ্যে ফেলেছে, যন্ত্রণায় ফেলেছে, সেসব ঘটে গেছে। কিন্তু সেই নিয়ে খুব একটা বড় আন্দোলনে কেউ কখনো পথে নামেনি। মানুষ হয়তো মনে করছে যে কারাপশনটা বোধহয় আমাদের পার্ট অফ পলিটিক্যাল সিস্টেম। কিন্তু মানুষের ভেতরে যে বিরাট ক্ষোভটা ছিল, নানান ধরনের দুর্নীতি এবং স্বাভাবিক জনজীবনের মধ্যে কোথাও একটা গণতান্ত্রিকতার অভাবটা, সেটা মানুষ বোধহয় উপলব্ধি করছিল। এবং তার ফলে দেখা গেল এই যে আরজি করে যে ঘটনাটা মানে নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের কাণ্ড যেটা ঘটে গেল, একজন ডাক্তার তার অফিসে বা তার, হ্যাঁ, তার যে হসপিটালের ভেতরে যেটা ঘটে গেল, সে কোথাও ট্রেনে গেছে জঙ্গলে গেছে সেটা অন্য ব্যাপার। সেটা যেটা ঘটে গেল সেটা, এবং সরকার যদি বলতো আমি সব তাকে তার বডিকে রেখে দিত, ঠিক আছে, প্রথম পোস্টমর্টেম, সেকেন্ড পোস্টমর্টেম বাবা মাকে সঙ্গে নিয়ে, কিছুই দেখা গেল না। যেটা হয়েছে তথ্য একের পর এক লোপাটের চেষ্টা। তার বাবা মাও বলছে যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল বা নারকীয় অফেন্স ঘটেছিল, সেটাও লোকে চলাফেরা করছে, তার ভিডিও প্রকাশিত হয়েছে। পুলিশ এসে নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষের ক্ষোভ কিন্তু ব্যাপক। তারপরে সেটা দেয়াল ভাঙা আমরা দেখলাম। তারপরে কারা রাত্রিবেলায় এসে গুন্ডামি করে ভেঙে দেওয়ার চেষ্টা করলো সেটাও আমরা দেখলাম, হ্যাঁ, অর্থাৎ বুঝেছেন। এই শুধু তাই নয়, আমরা যদি দেখি সুপ্রিম কোর্ট পরপর এই যে তথ্য লোপাটের যে ঘটনা, এফআইআর করা থেকে শুরু করে ডেড বডি পোড়ানো, এবং এই যে যে তথ্যগুলো সংগ্রহ করা প্রয়োজন, অর্থাৎ বিভিন্ন রকম ফরেনসিক থেকে শুরু করে যা যা ব্যবস্থা নেওয়া দরকার ছিল, হ্যাঁ, সেগুলো নেয়নি। এবং সুপ্রিম কোর্ট যেভাবে আর কি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, আগামী 5 সেপ্টেম্বর এটা নিয়ে পরবর্তী শুনানি রয়েছে, পরপর দুদিন সুপ্রিম কোর্ট যেভাবে এ করেছে, পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, এই জায়গা থেকে মানুষের যে ক্ষোভ, মানে এই জায়গাটা তথ্য লোপাটের ক্ষোভ, এইটা কতদিন টানা যাবে? মানুষের কাছে কি এই ক্ষোভটা থাকবে?
হ্যাঁ, দেখুন, যে কোনো আন্দোলন তো দীর্ঘস্থায়ী করা যায় না। এখন কিন্তু রয়েছে আন্দোলনটা নানান কারণে আপনার অনেকদিন ধরেই চলছে। যদি 9 তারিখ থেকে, আজকে তো প্রায় 28 তারিখ, মানে 19 দিন মতন আন্দোলন চলছে। মানুষের ক্ষোভ কিন্তু যায়নি, কেননা মানুষ মনে করছে যে এটা সিঙ্গুর আন্দোলন বা নন্দীগ্রাম আন্দোলনের মতনই এমন একটা ঘটনা যেটা মানুষের কিন্তু বিরাট ভাবে মানুষের অন্তরে ক্ষোভ রয়ে গেছে। এবং এখন সিঙ্গুর যা হয় আন্দোলনে, যে কোনো, আপনি সিঙ্গুর আন্দোলন বললেন, সিঙ্গুর আন্দোলনে কিন্তু তাপসী মালিককে হত্যা করা হয়েছিল এবং সেখানেও ধর্ষণের অভিযোগ উঠেছিল, কিন্তু আজও পর্যন্ত কিন্তু সেই মামলারও কিন্তু কোনো নিষ্পত্তি হয়নি, যে তাপসী মালিকের মৃত্যুর কারণ কি এটাও কিন্তু নিষ্পত্তি হয়নি। হ্যাঁ, সেই ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে কোনোটাই নিষ্পত্তি ঘটছে না। যারা নিষ্পত্তি করা যাদের দায়িত্বে, যে রাজ্যের পুলিশের এবং পরবর্তীকালে সিবিআই অনেকগুলো ক্ষেত্রে দায়িত্ব নিয়েছিল, তারা কোনো ক্ষেত্রেই, আমি জানি না তাদের কিসের ব্যর্থতা, যাই হোক সেটা তো একটা ইস্যু। কিন্তু যে প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট, যে এই যে একটা ক্ষোভ, মানুষের বিরাট ক্ষোভ, সেটা সব ব্যাপারে কিন্তু মানুষ জমেছিল, সেটা কিন্তু ধুমায়িত হলো, মানে মানে বারুদে দেশলাই লাগিয়ে দিল এই আরজি করার ঘটনা, সোজা কথায় সেটা একদম। থেকেই চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাই অংশগ্রহণ করেছে। এখন যা হয়, সাস্টেন করতে গেলে সাধারণ মানুষ তো রোজ পথে নামতে পারে না। সাস্টেন করতে গেলে দেখা যায় রাজনৈতিক দলেরা তাদের স্বার্থ অনুযায়ী ঢুকে পড়ে, এটা সবাই ঢুকে পড়ছে। এখন ঢুকে পড়ার ফলে যেটা ঘটছে যে কেউ অচ্ছুত কেউ অচ্ছুত না, এইরকম করতে গিয়ে কেউ কেউ হয়তো আন্দোলনটাকে যেটা যে ধরনের হওয়া উচিত ছিল সেই জায়গায় যাচ্ছে না। কিন্তু আমার যেটা ধারণা, যারা এখন এই মুহূর্তে আন্দোলনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং আগামী কয়েকদিনও আরো সবাই অন্যরাও পথে নামছে, উদ্দেশ্য একটাই, যে প্রায় পশ্চিমবঙ্গে যে আইনের শাসনটা নেই। আপনি সুপ্রিম কোর্টের কথা বললেন, সুপ্রিম কোর্ট কিন্তু পরোক্ষভাবে একটা জিনিস দেখিয়ে দিয়েছে, এটা খুব চিন্তার, শাসক দলের চিন্তার কারণ হতে পারে। সেটা হচ্ছে যে তারা যখন আরজি করের যে যখন দেখা যাচ্ছে যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ল অ্যান্ড অর্ডার, নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা রাজ্য পুলিশেরই দায়িত্ব, কিন্তু সেখানে দেখা গেল যে একেবারে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে না, রাজ্য পুলিশের দ্বারা সম্ভব হচ্ছে। ওরা বলতে পারতো অন্য ডিস্ট্রিক্ট থেকে পুলিশ আনো, বা পুলিশের তো অনেক ডিপার্টমেন্ট, তাদেরকে দায়িত্ব, সেটা কিন্তু বললো না, একেবারে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা দিয়ে দিল। তার মানে বোঝা যাচ্ছে যে একটা সুপ্রিম কোর্টও স্বীকার করে নিচ্ছে যে এখানে আইনের যে শাসন সেটা বোধহয় নেই। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার ঘটে গেছে এই রেপ কেসের দিকে এবং ডাক্তারদের সুরক্ষার দিকে। কিন্তু সেটা করতে গিয়ে তারা যেটা করে ফেলেছে, তাতে কিন্তু রাজ্যের একটা সমস্যা হয়ে যেতে পারে, যে যারা 355 বা 56 চাইছে, 355টা কিভাবে হয় ভারতবর্ষে যেহেতু কোনোদিন ঘটেনি, আমরা ঠিক সেভাবে বলতে পারবো না। হ্যাঁ, সেটা রাজ্য সরকারকে টিকিয়ে রেখে তার কোনো একটা ডিপার্টমেন্ট ফাংশন করবে না, এটাই 355 মূল বক্তব্য। ফিনান্স বা ল অ্যান্ড অর্ডার বা যে হোম ডিপার্টমেন্ট, এগুলো তার কেন্দ্র নিয়ে নেবে, এরকম একটা 355 যে স্পিরিট। কিন্তু 356 মানে গভর্নমেন্টকে ফেলে দাও। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যখন ধরুন এখানে গণতন্ত্রের আপনার একটা দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক নানান ভাবে বাধাপ্রাপ্ত, নির্বাচনগুলো দেখা যাচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স যেগুলো হয়েছে, বহু মানুষের হত্যা হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক নেতারা একের পর এক সুইসাইড করছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে কোথাও একটা এইখানেও একটা সুইসাইডের ব্যাপার জড়িয়ে দেওয়া হয়েছিল। সব মিশিয়ে কোথাও একটা বোঝা যাচ্ছে যে রাজ্য পুলিশ একটা এমন ভাবে চলছে যাতে করে গণতান্ত্রিক প্রক্রিয়াটা একেবারে বিলুপ্ত। এই সুযোগটা কিন্তু কেন্দ্রের যারা শাসক তারা কতটা কিভাবে শাসক হিসেবে নেবে বলতে পারবো না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা নিঃসন্দেহেই চাইবে এই সুযোগটাকে কাজে লাগানো। অ্যাটলিস্ট এইটা যদি আমি বলতে পারি যে আমি যে আমার হাতে এইটা আছে, যে কোনো মুহূর্তে আমি এটা প্রয়োগ করতে পারি, তাহলে হয়তো রাজ্যকে ভয় পাইয়ে দেওয়া যাবে, এবং তাকে সে হয়তো ভয় পেয়ে হয়তো বেশ কিছু তার মানে এমন কিছু কাজ করতে পারে যেটা হয়তো কেন্দ্রের সুবিধা হতে পারে। আমার মনে হয় যে দেখুন, লোকসভায় এনডিএ সংখ্যাগরিষ্ঠতা আছে, গতকাল রাজ্যসভা নির্বাচনের পরেও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা এসে গেছে রাজ্যসভাতে। এখন প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন সেটা 6 মাস অন্তর অন্তর 6 মাস হয়, এবং সেটা লোকসভায় এবং রাজ্যসভায় আলাদা আলাদা করে যদি পাশ করাতে চায় সে পাশ করিয়েও নিতে পারবে, এবং তখন আর সুপ্রিম কোর্টের বিশেষ কিছু বলার থাকবে না। যদি কেউ চ্যালেঞ্জ করে তখন ওরা বলে নিতে পারবে যে
এটা আমরা সংসদে পাশ করিয়ে নিয়েছি। কিন্তু প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন যে সংসদে পাশ করতে হবে এরকম কোন সংবিধানে বিধান নেই। কিন্তু যদিও আমরা জানি সরকারিয়া কমিশনের ফলে কিন্তু কতগুলো গাইডলাইন্স রয়েছে এসআই মুম্বাই কেসের পরে, এবং সেখানেই দেখা যাচ্ছে যে কিছু কিছু বিধিনিষেধ তৈরি হয়েছে বলেই মানে 356 যেভাবে মুড়িমুড়কি মতন ব্যবহৃত হতো এখন হচ্ছে না। কিন্তু এই এই যে সুপ্রিম কোর্টের যে আরজি করে যে সিআরপিএফ বসিয়ে দিল, সিআরপিএফ বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, হুম। তাতে কিন্তু একটা স্বীকারোক্তি সুপ্রিম কোর্টের হয়ে গেল। এবার সুপ্রিম কোর্ট বলতে পারবে না যে তোমরা 356 কেন বসাচ্ছ। এবং আমি জানি না যেটা মেন লাগে সেটা তো রাজ্যপালের হ্যাঁ, এই রেকমেন্ডেশন। জায়গা থেকে রাজ্য আরেকটা প্রশ্ন রাজাদা, একদম আপনি ঠিক বলেছেন যে এই যে সিআইএসএফ নামানো হলো, ওখান থেকে পুলিশকে সরিয়ে দিয়ে আরজি করের নিরাপত্তার দায়িত্বে, সেটা প্রায় বকলমের 355 ধারা প্রয়োগেরই প্রায় সামিল সুপ্রিম কোর্ট যেটা করলো। ঠিক এই জায়গা থেকে আরেকটা যেটা, যে মুখ্যমন্ত্রী দীর্ঘদিন বাদে, অর্থাৎ ওই 14ই আগস্ট রাত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছিলাম, তারপরে আজ 28, অর্থাৎ 15 দিন বাদে, হ্যাঁ মানে 14 দিনের মাথায় 28 তারিখে শুনলাম মুখ্যমন্ত্রী একদম শেষে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে একটি হুঁশিয়ারি দিয়েছেন, যে তিনি বলছেন যে এতদিন বদলা নয় বদল চাই বলেছিলাম, কিন্তু তারা বিরোধী দল, অর্থাৎ তারা বোঝাতে চাইছেন যে আমার বিরুদ্ধে যা যা চক্রান্ত হচ্ছে এবারে আর আপনারা ফোর্স তো করতে পারেন, মানে একটা কোথাও হুঁশিয়ারি যে আমি মানে মারপিট বা দাঙ্গা হাঙ্গামা চাই না, অশান্তি চাই না, কিন্তু আপনারা মুখোশ খুলে দিন, ফোর্স তো করতে পারেন। এই ফোর্স তো করতে পারেন, অর্থাৎ এতে এই যে ভোট পরবর্তী সন্ত্রাস যেরকম হয়েছিল, এই ঘটনার পরে যারা বিরোধী দল বা যারাই এই আন্দোলন এবারে নামবে, পথে নামবে, সরকার পক্ষে যারা সমর্থক তারা যদি ফোর্স করতে যায়, তাহলে তো আইন শৃঙ্খলা আবার অবনতির দিকেই যাবে। হ্যাঁ দেখুন, এইটা একটা ট্র্যাপ। ব্যাপারটা হচ্ছে যে 356 করতে গেলে যে কতগুলো অ্যাম্বিয়েন্স লাগে, হ্যাঁ, এটা একটা ট্র্যাপে তো জড়িয়ে পড়ছে না। এখন যদি বলেন ফোর্স কত ও খেলা হবে, এসব যদি স্লোগান মানেই তো হচ্ছে যে প্রভোকেশন, না প্রভোকেশন হলেই যদি শাসক দলের লোকেরা পথে নামে এবং তাদের সমর্থনে পুলিশ থাকে, তো যা খুশি ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে আজকেরও দেখেছি। যে বন্ধ ডেকেছে, বন্ধ ডাকা হয়েছিল, সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশ তো রয়েছে, পুলিশের সঙ্গে সঙ্গে বন্ধ তুলতে তৃণমূল সমর্থকরা রাস্তা নেমেছে, এবং বিজেপি তৃণমূলের প্রায় বিভিন্ন জায়গায়, বহু জায়গায় সংঘর্ষ হয়েছে, বিধায়কের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। হ্যাঁ মানে আমরা যেটা দেখেছি যে প্রাক্তন সাংসদ আর বর্তমান বিধায়ক, হ্যাঁ বিজেপির প্রাক্তন সাংসদ আর তৃণমূলের বর্তমান বিধায়ক সম্মুখ সমরে নেমে গেছেন। এই যে হুঁশিয়ারিটা দেওয়াটা, এটাও তো 355 বা 56 দ্বারা প্রয়োগের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবে কোর্টের কাছে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই। দেখুন এই মানে আমি ভেবেছিলাম যে অবস্থা তৈরি হয়েছে, তাতে অনেকটাই এগুলোর দিকে না দেখে, উস্কানির দিকমূলক বা কথাবার্তা না বলে একেবারে আজকের দিনের যে পবিত্রতা বা তাৎপর্য সেটাই ব্যাখ্যা করা, সেটা করেই ছেড়ে দেওয়া উচিত ছিল। বা সেটা ক্লোজ ডোরে নেতাদের কি বক্তব্য সেটা তারা করতে পারতো, কিন্তু পাবলিক ডোমেনে যে কথাগুলো চলে এসেছে এটা কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে, এবং এটার ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে, বদলা বদলা এইসব গুলো আসবে না। এখন বদলাটা খুব মারাত্মক জিনিস, কোথায় কি কি বদলা নেবে। যারা শাসক দল তাদের সুবিধে, তাদের সঙ্গে পুলিশ থাকে, সে জানে আমি যদি 2-4টে গন্ডগোল করি আমাকে পুলিশ রক্ষা করবে। কিন্তু এইটা করতে গেলে তো কি হবে, সে যদি বাড়াবাড়ি করে ফেলে তখন কিন্তু এই 356 বা 55 যে ব্যাপারটা আসছে সেটা কিন্তু প্রয়োগের সম্ভাবনা আরো উজ্জ্বলতর হবে। এবং একটা ট্র্যাপের মধ্যে রয়েছে। আমি ভেবেছিলাম এই ট্র্যাপটাকে মানে সরকার, পশ্চিমবঙ্গ সরকার বা দল কেয়ারফুল থাকবে এবং আজকের দিনটাকে তারা চুপচাপই মেনটেন করবে। কিন্তু যেহেতু এই ধরনের প্রভোকেশন এসে গেছে, এখন কি হবে কেউ বলতে পারছে না। এখন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রবল একটা সম্ভাবনা, রাষ্ট্র যেহেতু লোকসভা রাজ্যসভা দুটোতেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হয়েছে, প্রবল সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে 356। এবং এটাও যে যারা কেন্দ্রের শাসক দল তারাও মনে করতে পারে
যে এখানে যদি 356 যদি আসে, তাহলে গণতান্ত্রিক পরিবেশটা হয়তো ফেরত আসবে। হয়তো বামেরা সুবিধে বেশি পাবে, কারণ তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি। কিন্তু যারা মানে সরকারের পুলিশের ভয়, গুন্ডার ভয়ে গণতান্ত্রিক ভাবে রাজনীতি করতে পারছিল না, তারা কিন্তু পথে রাজনীতি করার সুযোগটা পাবে। এবং পশ্চিমবঙ্গ যে এটা রাজনীতির জায়গা, এখানে কেউ ভয় পেয়ে রাজনীতি ঘরে বসে থাকে তা কিন্তু ঘটে না। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে, 60-এর দশক থেকে রাজনীতি দেখার সুযোগ আমার ঘটেছে, ছোট থাকলেও বোঝার সুযোগ হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু ভয় বলে ব্যাপারটা কিন্তু বাঙালির মধ্যে অনেকদিনই নেই। কিন্তু ইদানিংকালে ভয় ব্যাপারটা এতটাই তৈরি হয়েছে যে মানুষ ঘরে আটকে রয়ে গেছে, একটা মেটেরিয়ালিস্টিক ইকোনমিক সিস্টেমের মধ্যে সে জড়িয়ে পড়েছে। কিন্তু ভয়ে সেই যদি শাসকের যদি দম্ভটা কমে যায়, 356 হলে কিন্তু সেই সম্ভাবনা থেকে যাচ্ছে। এখন কতটা সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আমার মনে হয় না যদি কেউ 356 করে তারপরে কোনো সরকার, এখানকার দল বা বা অভিষেক মণি সিংঘভি বা যারা কপিল সিব্বল, যারা বড় বড় উকিল আছেন, তারা কতটা সেখানে যুক্তি দিতে পারবেন। কেন, কেন সুপ্রিম কোর্ট নিজেই তো যে কাজটা করে ফেলেছে। একদম একদম। হ্যাঁ, সেটাই কি রাজদা, এই জায়গা তাহলে থেকে মুশকিল হবে। একদম, হ্যাঁ, শেষ প্রশ্ন আপনার কাছে যে তাহলে এই আন্দোলনটা যেটা থেকে আমরা শুরু করেছিলাম যে পদ দখলে, রাত দখলের লড়াই, এই রাত দখলের লড়াইটা ধীরে 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 গিয়ে একটা পলিটিক্যাল ব্যানারের দিকে চলে যাচ্ছে, তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ আপনার মতে যদি ওয়াল লাইনে বলেন তাহলে কি বলে মনে করেন? না দেখুন, মানে কোনো আন্দোলন মানে এই নয় যে রাতারাতি সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে মেয়েদের ক্ষমতা। রাত্রি 12টার সময় মেয়েরা পথে নেমে বুঝিয়ে দিয়েছে যে তারা যে ধরনের সমাজ চলছে সে ধরনের সমাজ তারা চায় না, তারা জাস্টিস চায়। সুতরাং এই নয় যে তার মানে মেয়েদের পরের দিনই অধিকার এসে গেল, সেটা তো ঘটে না। কিন্তু বুঝিয়ে দিয়েছে মেয়েরা জাগ্রত আছে। হ্যাঁ, কিন্তু সবসময় যে এ সুবিধেই মেয়েরা পাবে তা হয়তো নাও হতে পারে। পলিটিক্যাল পার্টিস যারা আছে তারা অ্যাডভান্টেজ নেবার জন্য বসে আছে, তারা সুযোগটা তো নেবে। এই যে বহু মানুষের যে আত্মত্যাগ, তারা যেটা করলো, এই সুযোগ সবসময় যে তারাই পাবে তা কিন্তু না। সব পৃথিবীর ইতিহাসে এটাই দেখা যায়, যারা একটা নির্দিষ্ট কারণে পথে নামে আন্দোলন করে, মৃত্যুবরণ করে, কিন্তু তার সুযোগটা কিন্তু অন্যরা নিয়ে নেয়। এটাই ঘটে এবং এটাই হয়তো ঘটছে। এর ফলে যে বিরাট কিছু পরিবর্তন হবে তা নয়, তবে যে যারাই আসুক না কেন ভবিষ্যতে তারা কেয়ারফুল থাকবে। এবং কতটা পারবে আমি জানি না। যে ধরনের আমাদের সমাজ তৈরি হয়েছে, সেখানে মেয়েদের কতটা সুরক্ষা, যে ধরনের লালসা, যৌন লালসা তীব্র লজিক্যাল ব্যাখ্যা রয়েছে। সুতরাং এটা যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আমি মনে করি না, তবে কঠোরতম শাস্তি অত্যন্ত জরুরি। সমাজ, হ্যাঁ, মানুষকে মানুষ সচেতন করা সেটাও জরুরি। সেগুলো কতটা কি হবে, দেশে তো আজকের একদিনের একটা রেপ তো হয়নি, হাজার হাজার হয়েছে, হাজার হাজার। হ্যাঁ, মা বোনেদের আমরা দেখেছি, মা বোনেদের মান দিচ্ছি। হ্যাঁ, সেটা তো সলিল চৌধুরী বিখ্যাত কবি গানের মধ্যে রয়েছে না, হুম, 50-এর লোক পান দিছি, মা বোনেদের মান দিচ্ছি। মা বোনেদের মান আমাদের চিরকালই দিতে হয়েছে, এটাই আমাদের লজ্জা। এই লজ্জা কবে যে মিটবে আমি বলতে পারবো না। তবে মা বোনেরা রাত্রিবেলায় পথে নেবে, স্বাধীনতা দিবসের মানে শুভ লগ্নে যেভাবে পথে নেবে, তাদের যে অধিকারের কথা বলেছেন, সেটা ভারতবাসীর চোখ খুলে গেছে, এইটুকুন আমি বলতে পারি। এর সুযোগ সবসময় মেয়েরা পাবে তা না। রাজনৈতিক যারা যাদের সংগঠন বেশি, শক্তি বেশি, খালি সংগঠন থাকলে তো হবে না, শক্তিও থাকবে, সেই তারাই এদের আধিপত্যটা বিস্তার করবে, এই আর কি। একদম। আহ সত্যি সত্যি আমরা দেখবো যে একদিকে আহ এই আন্দোলনের ভবিষ্যৎ, অর্থাৎ এই আন্দোলন কি আর সাধারণ মানুষের কাছে থাকবে? কারণ যে কোনো আন্দোলনই সংগঠিতভাবে করতে গেলে কোনো দল বা কোনো সংগঠনের একটা তো ছত্রছায়া চাই। তো সেই দল বা ছত্রছায়া আগামী দিনে কে নেবে, বামেরা না বিজেপি? নজর থাকবে সেদিকে। সেই সঙ্গে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে যে রাজাদা বললেন যে ফাঁদে পা, অর্থাৎ আরজি করে সিআরপিএফ পোস্টিং দেওয়ার পর, নিরাপত্তার দায়িত্ব নেওয়ার পরে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 14 দিন বাদে যে তিনি হঠাৎ করে যে একটা হুঁশিয়ারি দিলেন, অর্থাৎ যে বদলার কথা ঘুরিয়ে বললেন, হয়তো সরাসরি বললেন না, ফোঁস করতে বললেন, এই ফোঁসের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আর এই ফোঁস করতে গেলে আবার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি হয়, সেক্ষেত্রে কিন্তু 356 বা 355, যেটা ইতিমধ্যে বকলমে প্রায় হয়ে আছে বলা যায়,
তাতে কিন্তু পড়তে কেন্দ্রের কি আরো সুবিধা হবে, নজর এখন সেদিকেই থাকবে। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগছে বা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।